এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারার নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যাম্ব্রেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে নৃশংসভাবে খুন হয়েছেন সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম। এছাড়াও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, লুটপাট, তৌহিদি জনতার নামে গণমাধ্যমের সামনে বিক্ষোভ দেখেছি আমরা। এবং গতরাতে 2 দফা দুর্ঘটনার কবলে পড়েছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের গাড়ি। বলা হচ্ছে তাদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এজলাস কক্ষে বিচারকের ওপর ডিম ছুঁড়ে মারার মতো নজিরবিহীন ঘটনাও আমরা দেখলাম। একের পর এক যে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে, উদ্বিগ্ন মানুষ এসবের পেছনের কারণ জানতে চায় এবং এ নিয়ে আজকের শো, তাই শিরোনাম রেখেছি কি ঘটছে, কেন ঘটছে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ এবং আমার সঙ্গে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আরও রয়েছেন জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক টিভেন 24, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই যদি ইসকন ইস্যুতে আসি, জনাব নাজমুল আশরাফ, আপনার কাছেই শুরুতে আসতে চাই। সেটি হলো যে সন্ত্রাসী সংগঠন হিসেবে অনেকেই ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এবং ইসকন ইস্যুটি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সরকার দেখছে, এটি আজকে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এবং অন্যদিকে নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কৃত চিন্ময় দাসের দায় নেবে না ইসকন। ইসকন থেকে সেটি পরিষ্কার করা হয়েছে যে অনেক আগেই তাকে সাংগঠনিক যে পদ পদবি রয়েছে তা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ইসকন নিষিদ্ধ হওয়া বা না হওয়াটাকে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ইসকন নিষিদ্ধের যে দাবি উঠেছে, তারা সাম্প্রতিককালে যা করেছে এবং তাদের যা কীর্তিকলাপ, তাদের যা ইতিহাস, তাদের জন্ম, বিভিন্ন দেশে তাদের তৎপরতা, এই সব কিছু সম্পর্কে মানুষের ধারণা খুব কম ছিল। কারণ এই সংগঠনটি বাংলাদেশে যেভাবে গড়ে উঠেছে, বেড়ে উঠেছে, 2007 সাল থেকে তারা বাংলাদেশে কাজ শুরু করেছে। এরই মধ্যে বাংলাদেশের 8টা বিভাগে 77টি কেন্দ্র আছে তাদের, যেগুলোকে তারা মন্দির বলে। এবং তারা ধর্মের আবরণে যা করে বিভিন্ন দেশে, অনেক দেশে তাদেরকে এইসব তৎপরতা করতে দেওয়া হয় না। সিঙ্গাপুরের মতো দেশে একেবারে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়াতেও তাদের বিভিন্ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। আমেরিকাতে নিউ ইয়র্কে তাদের মূল কেন্দ্র, হেড অফিস, সেখান থেকে সব কিছু পরিচালনা করা হয়। ভারতে ইসকনের যে তৎপরতা এবং ভূমিকা, সেটি নিয়েও কিন্তু বিতর্ক আছে। ইসকন তারা ধর্মীয় প্রতিষ্ঠান বলে, নিজেদেরকে ধর্মপ্রচার করে এবং অহিংস নীতিটিতি কথা এগুলো বলে। কিন্তু তারা বাংলাদেশে গত 16 বছর যেভাবে কাজ করেছে, সরকারি এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে তারা বেড়ে উঠেছে, এখন তাদের যে রূপটা আমরা দেখছি, এটা মোটামুটি স্পষ্ট যে তারা কোনো ধর্মীয় সংগঠন না, তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের হিন্দু মুসলমান বহু বছর ধরে আপনার পারস্পরিক শান্তি বজায় রেখে অসাম্প্রদায়িকভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ভারতে হিন্দু মুসলমানদের যে বাস্তবতা এবং সাম্প্রদায়িক দাঙ্গার যে ইতিহাস, সেই তুলনায় বাংলাদেশ 100,000 গুণ ভালো। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলমান দাঙ্গা বিভিন্ন সময় রাজনৈতিক উদ্দেশ্যে লাগানোর চেষ্টা করা হয়েছে, অভ্যন্তরীণ বা বাইরের ইন্ধনে, কিন্তু সেরকম দাঙ্গা কখনো হয় নাই। বিচ্ছিন্ন যে ঘটনাগুলো আপনি যদি সাম্প্রতিককালের বা গত 10, 15, 20 বছরের বিভিন্ন ঘটনা আপনি পর্যালোচনা করেন, প্রত্যেকটা ঘটনার পেছনে কুরাজনীতি ছিল, রাষ্ট্রের, দলের, সরকারের, কখনো কখনো পাশের দেশের, ভারতের। এছাড়া স্বাভাবিকভাবে এই 2 ধর্মের মানুষের মধ্যে কোনো বিরোধ, কোনো সাম্প্রদায়িকতা, দাঙ্গা ইতিহাস আমাদের নাই। এই সংগঠনটি গত 16 বছর যেভাবে আওয়ামী লীগ আমলে রাষ্ট্রীয় সরকারি পৃষ্ঠপোষকতায় তৎপর থেকেছে, বেড়ে উঠেছে, এগুলোর দিকে মানুষের খুব একটা নজর ছিল না। আমরা সাম্প্রতিককালে তাদের সম্পর্কে সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে অনেক তথ্য দেখেছি এবং আস্তে আস্তে তারা আলোচনায় এসেছে। এবং চট্টগ্রামের এই হত্যাকাণ্ডের আগে তারা হঠাৎ করে এই সময় এই পরিস্থিতিতে যেভাবে তারা মাঠে নামলো, তৎপর হলো
এবং যেই ধরনের বক্তব্য দিল এবং তাদের এসব তৎপরতা এবং বক্তব্যের প্রেক্ষিতে ভারতের যে প্রতিক্রিয়া আমরা দেখলাম, তাতে মনে হয় যে এটা এক ধরনের সাজানো পাতানো, মানে তারা এখানে এই ধরনের কাজ করবে, এটাকে রংচং লাগিয়ে ভারত এভাবে বলবে। বাংলাদেশে যা কিছু ঘটছে গণঅভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত, সেটি ধর্মীয় বিষয় হোক, রাজনৈতিক বিষয় হোক, সামাজিক বিষয় হোক, অন্য যে কোনো বিষয় হোক একটা দেশের, তার প্রত্যেকটা ব্যাপারে ভারত, বিজেপি এবং ভারতের যে উগ্র হিন্দুবাদী ব্যক্তি, সংগঠন, দল, সরকার, তাদের যে অবস্থান, প্রতিক্রিয়া, এমনকি গণমাধ্যম, মূলত গণমাধ্যম, তারা এগুলো উস্কে দেয়, সত্যের ধারে কাছে নাই, যাচ্ছে তাই তারা প্রচার করছে, যাচ্ছে তারা বলছে, এমন সব বক্তব্য সরকার এবং সরকারি দলের পক্ষ থেকে আমরা শুনছি। এটা কোনো সভ্যতা মধ্যে পড়ে না, ন্যূনতম ভদ্রতা কাণ্ডজ্ঞানের মধ্যে পড়ে না, সত্যতা বাস্তবতা কোনো ধারে কাছে নাই, এরকম একটা অবস্থান। তার মানে হচ্ছে যে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে বাংলাদেশের ভেতরে ওই পরাজিত বা পতিত শক্তির যে নানা রকমের তৎপরতা, বিভিন্ন রূপে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ঘটনার মাধ্যমে, তার সাথে ভারতের যে উস্কানি এবং তৎপরতা, হুমকি ধামকি, সব কিছু মিলিয়ে এটা সবাই বুঝতে পারে যে বাংলাদেশের এই পরিবর্তনটা, এই অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের বিদায়টা এবং তাদের বিরুদ্ধে যত রকমের অভিযোগ, দুর্নীতি, দুঃশাসন থেকে শুরু করে সেগুলোর বিচার আচারের যে তৎপরতা বা উদ্যোগ, এটাকে নস্যাৎ করে দেওয়ার একটা যৌথ চেষ্টা হচ্ছে। যৌথটা কি? ওইদিকে ভারত সরকার, ভারতের সরকারি দল, আর এখানে যারা পরাজিত এবং আপনার ক্ষমতাচ্যুত হয়েছে তারা মিলে এই কাজটা করার চেষ্টা করছে। এবং এই ঘটনাগুলোর ধারাবাহিকতাই হচ্ছে চট্টগ্রামে ইসকনের ঘটনা, আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা, এবং এর শাখা প্রশাখা মিলছে। আপাতত শেষ করি, আপনি বলছিলেন যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি। গত 3 মাসের বেশি সময় ধরে যত ঘটনা ঘটছে এগুলো সবাই জানে, গণমাধ্যমের সুবাদে, সামাজিক মাধ্যমের সুবাদে বা নিজ চোখে দেখেও মানুষ জানছে। কিন্তু কেন ঘটছে তার পেছনে প্রত্যেকটারই তদন্ত করে হয়তো সঠিক তথ্য জানা যাবে, কিন্তু মোটামুটি যা জানা গেছে তাতে এটুকু বোঝা যায় যে সরকারকে, দেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশের এই পরিবর্তনটাকে ধ্বংস করা এবং ভালো কিছু করার যে চেষ্টা মানুষের মধ্যে, সরকারের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে, ভালো দিকে যাত্রা করার যেই রাস্তাটা তৈরি হয়েছে, সেটাকে রুদ্ধ করার একটা চেষ্টা হচ্ছে ভারতের সহযোগিতায়, নানান অপশক্তির মাধ্যমে। এটা আমরা ভারতকে বলছি কাছের শক্তি, তাদের দ্বারা আমরা বেশি আক্রান্ত, গত 16 বছর তাদের কবলে ছিলাম, কিন্তু এর চেয়ে বাইরের শক্তিও তো থাকতে পারে, দূরের সংগঠন, দূরের দেশত শক্তিও তো আছে, তারাও নানানভাবে এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে আপনাকে যদি একটু প্রশ্নটা করি, এই যে নিষিদ্ধর ব্যাপারে অনেকে থেকে দাবি তোলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে নিষিদ্ধের দাবির বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি, এবং হাইকোর্টে রাষ্ট্রপক্ষ যেটি বলেছে যে এটি টপ প্রায়োরিটি দিয়ে সরকার দেখছে। এই বিষয়টিকে কিভাবে দেখেন যে একটি সংগঠনকে নিষিদ্ধের বিষয়ে? আপনি জানেন কি না, এই সংগঠনটি যে বাংলাদেশে কাজ করে, তারা যে অপারেশন চালায় বা তারা যে এত বছর ধরে তৎপর আছে, সারা দেশে বিস্তৃতি লাভ করেছে, তাদের কোনো বৈধতা আছে? তারা একটা সংগঠন, তাদের সংগঠনের ধরন যদি আমরা দেখি, এটা এক ধরনের এনজিও বলা যায়। তো এনজিও হিসেবে যদি অপারেট করতে হয় তাহলে তো আপনাকে নিবন্ধন নিতে হবে, সরকারের আইন কানুন বিধি এগুলো মেনে চলতে হবে। তাদের কি সেই বৈধতা আছে, নিবন্ধন আছে, অনুমোদন আছে? আমার জানা মতে নাই। তাহলে অবৈধভাবে একটা সংগঠন এভাবে কাজ করবে, এবং যে সংগঠন রাজনীতি, ধর্মের আড়ালে রাজনীতি করবে, এবং সেটা কি রাজনীতি? হিন্দুত্ববাদী রাজনীতি, বিজেপি আরএসের রাজনীতি, উগ্রবাদী রাজনীতি, বাংলাদেশের স্থিতিশীলতা, ধর্মীয় সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতা নষ্ট করা রাজনীতি, আমাদের যেই যা কিছু শুভ সেগুলোকে ক্ষতি করা রাজনীতি, তো সেটাকে নিষিদ্ধ কেন করা হবে না? আদালত সরকারের উপর ছেড়ে দিয়েছে, মানে হচ্ছে সরকার তার নির্বাহী আদেশে এই সিদ্ধান্তটা নেবে, এবং নিশ্চয়ই সরকার সকল রাজনৈতিক দল এবং অন্যান্য পক্ষের সাথে আলোচনা করে জনমত যেদিকে, মানুষের ভালো কোনটা হয়, তাদের বিভিন্ন অপকর্ম, গত 16 বছর তাদের নাম ধাম আমরা শুনি নেই, তাদের সম্পর্কে মানুষ জানতো না, কিন্তু আড়ালে আবডালে তারা কিন্তু বেড়ে উঠেছে, বড় হয়েছে, এবং কত রকমের অপকর্ম, অন্যায়, অপরাধ তারা করেছে, এগুলো কিন্তু গণমাধ্যমে আসছে। যেই ব্যক্তিকে গ্রেপ্তার নিয়ে এত কিছু হলো, তার কি কি অপকর্ম, তার কি স্বভাব চরিত্র, তাকে কেন আমরা বুঝছি যে সকল অপরাধকে তখন আড়াল করা হতো, পৃষ্ঠপোষকতা করা হতো, তাদেরকে লালন পালন করা হতো শুধুমাত্র ভারতের স্বার্থে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে এই যে চলমান অস্থিরতা এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে, এগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আপনাকে ধন্যবাদ।
আমার ভাই নাজমুল আশরাফ সাহেব যে কথাগুলো বললেন তার মধ্যে আমার কাছে খুবই তথ্যবহুল মনে হচ্ছে। কারণ আর দেখুন, আমি নিজেও জানতাম না যে 16 বছর পর্যন্ত এদের কার্যক্রম বাংলাদেশের মধ্যে আছে, এবং এই এসকর নাম যে একটা জিনিস আছে এটা কিন্তু 2007 সাল থেকে, 17 হ্যাঁ 2007 সাল থেকে আমি কিন্তু এইটা সম্বন্ধে জানতাম না এবং কোনোদিন নামও শুনি নাই। এই গতকালকে যখন গত পরশুদিন যখন একটা অমানসিকভাবে আমাদের একজন বন্ধু আইনজীবী তাকে যখন হত্যা করা হলো, খুব ব্রুটালি কিল করা হয়েছে, আপনারা যদি দেখে থাকেন দেখবেন তাকে জবাই করা হয়েছে বলতে গেলে। তখন থেকে জানলাম যে এটা কারা করলো, তখন জানা গেল যে ইসকন নামে একটি প্রতিষ্ঠান। তো আমরা কিন্তু অনেক দিন থেকে বলে আসছিলাম যে ফ্যাসিস্ট সরকার চলে গেলেও তাদের কিছু পোংরা পাংরি কিন্তু তারা রেখে গেছে, এবং এই যে এর চাইতে আরও কঠিন বিষয় হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার, নাজমুল হাসান সাহেব তো বললেন যে স্বৈরাচারী সরকার, আমি কিন্তু এদেরকে স্বৈরাচারী বলি না, তার কারণ আমি বলি ভিন্নভাবে, ফ্যাসিস্ট হিসাবে বলি আর কি। কারণ স্বৈরাচাররা কিন্তু জনগণের আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়, আর ফ্যাসিস্ট সরকারের পতন হয় অস্বাভাবিকভাবে। এবং এই যে সরকার যেটা গিয়েছে শেখ হাসিনা, তার পতন হয়েছে কিন্তু অস্বাভাবিকভাবে, কোনো স্বাভাবিকভাবে হয় নাই। তো আমরা কিন্তু অনেক দিন থেকে বলে আসছিলাম এবং আমাদের দলও বলে আসছিল যে ষড়যন্ত্র চলছে, দেশের এই বৈষম্যবিরোধী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সর্বক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে। এবং এই যে ষড়যন্ত্র অব্যাহত আছে, এবং সেই কারণে আমরা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা কিন্তু দাবিও করেছি সরকারের কাছে যে আপনাদের উচিত যে জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তাদের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়া আপনাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত, এবং এর উপরেই বেশি সংস্কারে আপনাদের জোর দেওয়া উচিত। সেটা প্রমাণ হলো এই গতকালকের এই ঘটনার পরে। দেখবেন যে সারা দেশের মানুষ নড়ে চড়ে উঠেছে। এর চাইতে আরও কঠিন বিষয় হচ্ছে, এই ঘটনাটি আমি জানতাম না, এই কালকেই জানলাম এদেরকে নাকি এই ফ্যাসিস্ট সরকার পূর্বাঞ্চলের মতো জায়গায় 2 বিঘা জমি দিয়ে রেখেছে। এখন আমার ভাই তো বললেন যে এই সরকারের পৃষ্ঠপোষকতা, তো এই পৃষ্ঠপোষক এবং এদের কোনো রেজিস্ট্রেশনও নাই, তো এনজিও বলে আবার। তো এনজিও করতে হলে উনি ঠিকই বলেছেন যে রেজিস্ট্রেশন লাগে। তো যাদের কোনো অস্তিত্ব নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে আবার জায়গা জমিও বরাদ্দ করে রেখেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে সরকার, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, তাদের একটা বড় একটা দুর্বিসন্ধি ছিল বাংলাদেশকে নিয়ে। আমরা তো বলতাম যে এই বাংলাদেশটাকে আরেকটি দেশের কাছে এই ফ্যাসিস্ট সরকাররা বিক্রি করে দিতে চায়। তারা চায় না এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক। তার কারণ এই দেশ সম্বন্ধে যদি কারো দরদ মোটামুটিভাবে থাকে, দেশকে যদি কেউ ভালোবাসে, তাহলে পরে এরকম একটা প্রতিষ্ঠানকে, আপনার এই বাংলাদেশের এমনিতেই জায়গা জমির যে দাম, সেখানে পূর্বাঞ্চলের মতো জায়গায় এরকম সম্পত্তি, এরকম একটি প্রতিষ্ঠানকে দিয়ে রাখবেন, এটা আমরা চিন্তাও করতে পারি না। তারপরে দেখেন, বিষয়টি হচ্ছে সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, এরা কিন্তু বিভিন্ন নামে কাজ করে যাচ্ছে। আপনি গতকালকেই আমরা যখন একটা বড় ধরনের প্রতিবাদ সভা করছিলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পক্ষ থেকে, এবং একটা বড় ধরনের গায়েবানা জানাজা পড়ছিলাম, ফিরে যখন বেরোলাম তখন দেখলাম যে একটি গোষ্ঠী ওই সুপ্রিম কোর্টের মধ্যেই আপনার
আর একটা সভা তারা করছে। তা বলে এরা আবার কারা? তাই বলে যে এখন তাদেরকে কাউকেই চিনি না, কারা নেতা কে নেতা কাউকেই চিনি না, অথচ তারা একটা সভা করে যাচ্ছে। অর্থাৎ এই যে ঘটনাগুলো বিভিন্নভাবে ঘটছে, আমি বললাম যে তাহলে এই সংগঠন যদি তারা যদি ইসকনের বিরোধী হয়ে থাকে, তাহলে আমাদের সাথে একসাথে এসে তারা প্রতিবাদ সভায় যোগদান করতে পারতো, গায়েবানা জানা যায় যোগদান করতে পারতো। তাদের তো এইসব করার কোনো দরকার ছিল না। এর পরপরেই শুনলাম যে ঘটনাটা ঘটেছে, যে আপনার ওই যে বিচারপতির উপরে হামলা, এই ঘটনা কিন্তু ওই দুইটার পরেই এই ঘটনাটা ঘটেছে। এই বিষয়ে আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। এই যে সুপ্রিম কোর্টের পরিবেশ নিয়ে আপনি বলছিলেন যে সেখানে মিছিল করছিল, এবং এই যে এজলাস কক্ষে ডিম ছুঁড়ে মারা এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি নজিরবিহীন ঘটনা, এটি প্রধান বিচারপতিও বলেছেন। মানুষ আসলে কেন এত বেপরোয়া হয়ে উঠছে, আর বিএনপি ঘটনার কি প্রতিক্রিয়া জানাবে? না, মানুষ কিন্তু বেপরোয়া হয় নাই। আচ্ছা, আমি কিন্তু সবসময় বলি বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ। কেন বলি, এই বাংলাদেশে কিন্তু 7ই নভেম্বরের পূর্বে আপনার 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বরের মধ্যে বাংলাদেশে কোনো সরকার ছিল না, কিন্তু কোনো লুটপাট হয় নাই। হয়েছে কি? হয় নাই। এইখানেও আপনি এখানে যখন বৈষম্য এই ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে গেল, তারপরে শুধুমাত্র গণভবনের আক্রোশের কারণে, মানুষের যে আক্রোশ, যে ক্ষোভ, এই কারণে কিছু ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু বড় ধরনের কোনো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে নাই। তার কারণ মানুষ এটাকে অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, এবং তাদের যে জ্বালা যন্ত্রণা ছিল এই সরকার, ফ্যাসিস্ট সরকার, এবং তারা যে তাদের সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছিল, দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল, এইটা মানুষ যখন বুঝতে পারলো, সেটার আক্রোশের বশবর্তী হয়ে গণভবনে তারা হামলা করেছে। এবং সেখানে আপনি দেখবেন যে ওই কেউ যা পেয়েছে সেটাই কান্দে করে নিয়ে গিয়েছে, ফ্রিজ ভাগ ভাগ করে নিয়ে গিয়েছে। আপনার ইট, গণভবনের ইট কোনো দিন এইভাবে করে ছুটি মানে ছিঁড়ে ফিরে নিয়ে যায়, এইটাও কোনো দেখিনি। এটা কিন্তু মানুষের একটা আক্রোশের ফলে হয়েছে। সুতরাং আপনি বলতে পারেন না যে মানুষ একেবারে হয়ে গেছে, মানে কি বলে আপনি, বেপরোয়া হয়ে গেছে। আমি এটা বলবো না যে বেপরোয়া হয়ে গেছে। একটা গোষ্ঠী চাচ্ছে না যে এই দেশ সে শান্তি ফিরে আসুক, এই দেশে গণতন্ত্র ফিরে আসুক, এদেশের মানবাধিকার ফিরে আসুক, এই দেশ আবার ওই যে গুম খুন আর যে কি আয়না ঘর ফর এইসব না হোক। এটা কিন্তু প্রত্যেকটা নাগরিক এই দেশটাকে যারা ভালোবাসে, প্রত্যেকে চায়, তারা কিন্তু বেপরোয়া হয় নাই। বেপরোয়া হচ্ছে ওই ব্যক্তিরাই যারা দীর্ঘদিন এই দেশটাকে ধ্বংস করার জন্য কার্যক্রম চালিয়েছে। তারা বিভিন্ন নামে, বিভিন্ন আপনার ডিসগাইজ অবস্থায়, আমি ওই যে বললাম যে এখন তারা আবার নাগরিক সাজছে, তারা হয়তো বিভিন্ন নামে, আবার এখন দেখলাম যে ইসকন, আবার শুনলাম যে এই চিন্ময়রে আবার তারা বলে যে এদের হ্যাঁ তার বহিষ্কার করতে হবে। তারা এই সমস্ত কথা বলে। তা চিন্ময় আসলো কোত্থেকে? তো ইসকনেই বা আসলো কোত্থেকে? তো কাজেই মানুষ বেপরোয়া হয় না, বেপরোয়া হয়েছে একটা গোষ্ঠী, শ্রেণী, যারা এই সরকারের কার্যক্রমকে পছন্দ করে না, এবং তারা মনে করে যে এই সরকারকে অস্থিতিশীল করে রাখা দরকার। তাইলে পরে তারা কোনো অবস্থাতেই এই যে সমস্ত সংস্কার তারা হাতে নিয়েছে, এগুলো তারা করতে পারবে না। ফোনে একজন দর্শক আছে, একটু দর্শকের ফোনটা একটু নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার প্রশ্নটি রাখুন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। দেশের এই ঘটনা যে ঘটেই চলেছে, সেখানে যদি আমরা মনে করি যে সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে যদি ভারতের সাথে টোটাল সমস্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে কেমন দেখাবে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে যদি আসি, ভারতের সাথে যে বাণিজ্য বন্ধ করে সম্পর্ক ছিন্ন করলে চলমান সমস্যার সমাধান সম্ভব, এটি মনে করেন একজন দর্শক, তিনি ফোন করেছিলেন বিরতির আগে। এছাড়াও যদি আরেকটি জিনিসে আপনার দৃষ্টি আকর্ষণ করি, যে সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতার সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। আজ ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার শীতকালীন অধিবেশনে এই কথা বলেছে ভারত সরকার। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, বাংলাদেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কথা না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, যে ধর্মের, যে বর্ণের, যে রাজনীতির, যে আদর্শেরই হোক না কেন, সেটি বাংলাদেশ সরকার করে থাকে। ব্যত্যয় নিশ্চয়ই ঘটে, কিন্তু ভারত যেই সবক দেয় আমাদেরকে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের কথা বলে অনেক সময় ছোট ঘটনাকে বড় করে দেখায়, অনেক সময় মিথ্যাচার করে। আমি এর আগে বলছিলাম যে বাংলাদেশের সাম্প্রদায়িক ইতিহাস ভারতের চেয়ে 1000 গুণ ভালো। ভারতে প্রতিদিন প্রতিনিয়ত কী হয়, মানে হিন্দু বনাম মুসলমান, হিন্দু বনাম খ্রিস্টান, এগুলোর বাইরেও হিন্দুদের মধ্যে যে বিভিন্ন বর্ণ গোত্র আছে, তাদের মধ্যে যেই আন্তঃবিরোধ এবং নির্যাতন আমরা দেখি রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, রাজনৈতিকভাবে, সেই তুলনায় বাংলাদেশ বেহেস্তে আছে। বাংলাদেশের কাছ থেকে ওদের শেখার আছে। এখন বাংলাদেশের কোনো নাগরিক, সেটি যে ধর্মেরই হোক, সংখ্যালঘু বা সংখ্যাগুরু, তাদের উপরে যদি নির্যাতন নিপীড়ন হয়, সেটা বাংলাদেশের মানুষ বলবে, বাংলাদেশের রাজনীতিবিদরা বলবে, বাংলাদেশের সরকার সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। ভারতের তো মাথা ব্যথা কেন? এখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত যদি হয়ও, তাতে করে ভারত যেভাবে প্রতিক্রিয়া জানায়, মনে হয় যে ওই লোকগুলো তাদের। এখন বাংলাদেশের সংখ্যালঘু জনগণকে যদি ভারত তাদের লোক মনে করে, তাহলে তারা নিয়ে যাক। আবার আমাদের দেশে সংখ্যালঘুরা যদি নির্যাতিত হয়, তার জন্য তাদের এই উদ্বেগের ক্ষেত্রে ভণ্ডামি যেটা, তারা নিজেরাই যখন আবার তাদের সংখ্যালঘুদের নির্যাতন করে, সেটার ব্যাপারে তারা কিছু বলে না। এবং আমরা দেখেছি অন্তত গত 16 বছর যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের হামলার ঘটনা ঘটলে পরে ভারত তো ধমক ধামক দিতই, আমাদের সরকার তটস্থ হয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিত এবং ভারতের চেয়ে আরও বেশি নিন্দা জানাতো। কিন্তু ভারতের সংখ্যালঘুরা, মানে মুসলমানরা নির্যাতিত হয় নানানভাবে, সেই ক্ষেত্রে ভারত তো কিছু বলবেই না, তারা নির্যাতক, আমাদের সরকারও কিছু বলতো না। তাহলে আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতিত হলে তারা যদি প্রতিক্রিয়া জানায়, আমরা কেন ওদের সংখ্যালঘু নির্যাতিত হলে প্রতিক্রিয়া জানাই না? তার মানে বিষয়টা ধর্মের না, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, এবং সেটি খুব খারাপ রাজনীতি। এই অবস্থা বহু বছর চলে আসছে। এখন যেটা আপনার দর্শক বলছিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক, সেটি যদি আমরা স্বাধীনতার পর থেকে 53 বছরের ইতিহাস পর্যালোচনা করি, গত 16 বছরের মতো এত খারাপ কখনো ছিল না। খারাপ কোন অর্থে? আমরা সব কিছু তাদের হাতে তুলে দিয়েছি, একরকম আত্মসমর্পণ করেছি, আমাদের পুরো বাংলাদেশের সকল সামর্থ্য যেন ভারতের জন্য নিবেদন করেছি, এবং ভারত যখন যেভাবে চেয়েছে আমরা সব কিছু অকাতরে বিনা বাক্যে দিয়ে দিয়েছি। ভারতকে দিতে পারলেই যেন আমরা খুশি। মানে আপনার দেবদেবীকে পূজা করে যেমন পূজারীরা খুশি হয়, আমরা সেরকম খুশি হয়েছি। সেরকম একটি ভারত যখন দেখেছে তার পূজারীদের কাছ থেকে সে পূজা পাচ্ছে না, উপঢৌকন পাচ্ছে না, আপনার কি বলবো, যা প্রাপ্য না সেটাও পেতো আগে, সেটার থেকে বঞ্চিত হচ্ছে, তখন তাদের মাথা খারাপ হবে। সে কারণে তাদের এত সব তৎপরতা, এটা আমরা বুঝি। কিন্তু ভারতের সাথে একটা স্বাভাবিক এবং সুষম সম্পর্ক বজায় রাখা দরকার, এটা সবাই বলে। এখন বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কী ভূমিকা ছিল সেই পর্যালোচনা না যাই, গত 16 বছরে আমরা যেভাবে পদানত হয়েছি ভারতের কাছে, অসম সম্পর্ক তৈরি করেছি, দাস এবং প্রভুর সম্পর্ক তৈরি করেছি, সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। এই অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিনের জন্য এসছে, তাদের নির্দিষ্ট কিছু দায় দায়িত্ব আছে, তারা দেশটাকে স্বাভাবিক অবস্থা করে কিছু সংস্কার করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দিয়ে চলে যাবে। তখন যে সরকারটি আসবে, আমরা আশা করব ওই সরকার দেশের মর্যাদা, সম্মান, সার্বভৌমত্ব, স্বাধীনতা, অধিকার রক্ষা করে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে। আমরা বন্ধুত্বের নামে প্রভুত্ব দেখেছি, আমরা সেটা চাই না, শত্রুতাও চাই না। ভারত আমাদের প্রতিবেশী। অনেকে বলে ভারত প্রতিবেশী তো বদলানো যাবে না। গত 16 বছরের বিভিন্ন সময়ে বাংলাদেশ ভারত আলোচনায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যখনই বলা হয়েছে ভারতের অন্যায়ের কথা, সাথে সাথে আমার সহ আলোচক যিনি থাকতেন তারা বলতো, আরে ভারত তো আমাদের 3 দিক থেকে, ভারত তো আমাদের প্রতিবেশী, ভারত তো বদলানো যায় না। ভারত বা প্রতিবেশী বদলানো যায় না, প্রতিবেশী স্বভাব বদলানো যায়। সেই স্বভাব বদলানোর জন্য নিজেকে শক্ত হতে হয়। আমাদের যে শক্তি, জাতীয় ঐক্যের কথাও কিন্তু ওই দর্শক বলছিলেন, নিশ্চয়ই জন্নুর ভাই বলবেন,
যে কোনো সময় জাতীয় ঐক্যের বিকল্প নাই। ভারতের আগ্রাসন রোধ করা বলেন, এখনকার সংকট দূর করা বলেন, গণতন্ত্রে ফিরে যাওয়া বলেন, ন্যায় বিচার সুশাসন কায়েম করা বলেন, সংস্কারের মাধ্যমে যে বাংলাদেশ গড়তে চাই সেটা লক্ষ্য পূরণ করা বলেন, সব ক্ষেত্রে জাতীয় ঐক্য দরকার। এই জাতীয় ঐক্য যতদিন না হবে ততদিন আমাদের শত্রুরা আমাদেরকে ঘায়েল করবে, আমরা নিজেরা ঘায়েল হব, দেশের মধ্যে সংকট থাকবে, হানাহানি থাকবে, আর বাইরের শক্তিরা সেই সুযোগ দিতে থাকবে। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন যেই জাতীয় ঐক্যের কথা বলছেন বলছেন নাজমুল আশরাফ, এবং বিএনপির মতো জাতীয় ঐক্য ন্যূনতম সংস্কার সেরে দ্রুত নির্বাচন চায় জামাত। এই যে জাতীয় ঐক্য এই মুহূর্তে কি আমাদের দেশে সম্ভব কিনা আপনার কাছে জানতে চাবো। আমি নাজমুল আশরাফ ভাইকে ধন্যবাদ জানাই। তিনি কতগুলো ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে ভারত সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে। আমি এই দিকে আর বলতে চাই না। দেখুন, এই ফ্যাসিস্ট সরকারের পতনেরও 2 বছর পূর্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান সকল দলকে ডেকে নিয়ে 31টি দফা দিয়েছে। সেই দফার মধ্যে মূল কথাই ছিল জাতীয় ঐক্য, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো না কোনো সময় এই জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তাটা আসবে আমাদের, এবং সেটা বুঝতে পেরেই সব দলকে নিয়ে তিনি একটি সভা করে তিনি বহু দূরে থেকেও তিনি এই জাতীয় ঐক্যের কথা বলেছিলেন। আর আজকে আমরা বলছি জাতীয় ঐক্যের কথা, এটা কিন্তু নাজমুল হাসান ভাই এই এখন বললেন, কিন্তু বিষয়টি কিন্তু অনেক আগের থেকে ভাবা হচ্ছে। আর একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে এই ফ্যাসিস্ট সরকার প্রধান ভারতে গিয়ে একবার ঘুরে এসেই বলেন যে আমরা অনেক কিছু জয় করে এসেছি। আর আমরা তখন বলতাম যে হ্যাঁ, অনেক জয় করেছেন, মানে সব দিয়ে এসেছেন, যত পেরেছেন দিয়ে এসেছেন। মানে ওনাদের নীতিই ছিল যে যত পারো দাও, নিয়ে আসার কোনো ব্যবস্থা ছিল না। আপনি জানেন যে এখানে যদি কোনো কিছু হলেই তারা হয় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত অথবা চাউল রপ্তানি বন্ধ করে দিত, কিন্তু এই সরকার ছিল আনডান, তারা কোনো কথা বলতেন না। এবং এই যে অবস্থা, তারা মনে করতেন যে ভারত একটা প্রভুত্বের কাজ করবে তাদের, এবং তাদেরকে বাঁচিয়ে রাখছেন। এবং এই গত 3টি যে টার্ম যে নির্বাচন গেল, সেই নির্বাচন সম্পর্কে পৃথিবীর বহু দেশ কথাবার্তা বলেছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু একটি কথাও বলে নাই যে এই নির্বাচন সঠিক হচ্ছে না, জনগণ ভোট দিতে পারছে না। একটি কথা কি বলেছে? বলেন নাই। তার অর্থ যদি ভালো জিনিসের কথা যদি না বলে তাহলে তাকে তো বন্ধু বলা যায় না। তো কাজেই আমরা সবসময় আমাদের নিজেদের স্বার্থে বলি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। হ্যাঁ, আমরা এটা অস্বীকার করি না, স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা ছিল, এটাকে কিন্তু সেখানেও তাদের স্বার্থ ছিল। সেই স্বার্থ আমি এখন নাই বললাম, কিন্তু আমি এটা বললে হয়তো অনেক সময় লাগবে, সেই দিকে আমি যেতে চাই না। কিন্তু সেখানে কিন্তু তাদের স্বার্থ ছিল। সেই স্বার্থের মধ্যে আমি শুধু সংক্ষেপে বলি, সম্ভাবনাময় রাজনীতিবিদদেরকে হত্যা করা, এবং সেটা আপনার 75 সন পর্যন্ত হাজার হাজার মায়ের বুক কিন্তু সেই সময় তারা খালি করেছে। কিভাবে? একদিকে গণবাহিনী করেছে, আরেকদিকে রক্ষী বাহিনী করেছে। গণবাহিনীর দায়িত্ব ছিল এই সম্ভাবনাময় রাজনীতিবিদদেরকে বেছে বেছে বের করা, এবং রক্ষী বাহিনীর দায়িত্ব ছিল তাদেরকে হত্যা করা। এরকম আমার জানা মতে সারা বাংলাদেশে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। শুধু খালি হয় নাই, খালি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মাঠ। এই জন্য দেখবেন যে আওয়ামী লীগ বিগত দিনে যে রাজনৈতিক শূন্যতা পূরণ করেছে, পার্লামেন্ট গঠন করেছে, সেখানে কিন্তু আপনার এই কাদেরকে নিয়েছে? এই নর্তকী বলেন, তারপরে ব্যবসায়ী, তারপরে ওই কি বলে যারা রাজনীতিতে যাদের কোনো ভূমিকা নাই সেই সমস্ত, তারপরে ওই কি আর একটা ছেলে রাজনীতিতে আসছিল, গায়িকা না, ওই যে
কি জানি নায়ক সাইজা ও হিরো আলমের কথা বলছেন। হিরো আলমের মতো লোক চিন্তা করে যে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন। 190টা কান্ট্রিতে আপনার রিটেন কনস্টিটিউশন আছে এবং প্রত্যেকটা রিটেন কনস্টিটিউশন যেখানে আছে, এমনকি ব্রিটেনে যেখানে রিটেন কনস্টিটিউশন নাই, সেখানে পার্লামেন্টের মেম্বাররা কিন্তু অধিকাংশই যারা ল মেকার হয় তারা কিন্তু শিক্ষিত এবং তাদের বা বলতে গেলে ভবিষ্যতে কি আমরা এই এরকম লিগ্যাল প্রফেশনে তাদের সবচেয়ে বেশি, সারা পৃথিবীতেও লিগ্যাল প্রফেশন একটা আছে, তো এটা জুডিশিয়াল সিস্টেম তো আছে, সেখানে যারা এই আইন প্রণেতা হন তারা কিন্তু এই জুডিশিয়াল সিস্টেমের মধ্যে তারা কাজ করেন। কিন্তু বাংলাদেশে এইবারের পার্লামেন্টেই না, এর আগের পার্লামেন্টও আপনি রাজনীতিবিদদেরকে খুঁজে পাবেন না। তার কারণ এই সমস্ত শূন্যতাটা সৃষ্টি করেছে এই বিভিন্নভাবে হত্যা করে মানুষকে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছেই আসতে চাই যে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপি ও জামাত দুটি দলই মনে করে যে দেশে যে সংঘাত সহিংসতা হচ্ছে তার পেছনে পতিত স্বৈরাচার সরকার এবং দেশের ভেতর ও বাইরে তাদের দোসরা নেপথ্যে কাজ করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনি যথার্থই বলেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ফ্রম ভেরি বিগিনিং এই সরকার শপথ পড়ার পরের দিন থেকেই বলছে যে এই সরকারকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা বাংলাদেশের সকল মানুষের দেয়া উচিত। কেন দেয়া উচিত? দেশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র আসতে পারে এবং সেই জন্য কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আহ্বান জানিয়েছিলেন যে এই ষড়যন্ত্রের মোকাবিলা করেই এই সরকারকে বাঁচিয়ে রাখতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ করে দিতে হবে। সেটা কিন্তু তিনি প্রথম থেকেই বলেছেন এবং এখন তিনি যে কথা আগে বলেছিলেন সেটা কিন্তু এখনও একই কথা বলছেন যে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং এইটা আমরা কিন্তু এখন না, এই ষড়যন্ত্র আমরা বেশ কিছুদিন পর্যন্ত দেখছি। বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, জুডিশিয়ারির মধ্যে ষড়যন্ত্র চলছে, প্রশাসনের মধ্যে ষড়যন্ত্র চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ষড়যন্ত্র চলছে, আপনি ব্যবসায়ীদের মধ্যেও ষড়যন্ত্র চলছে। এই যে আপনার এই কি সেদিন একজনে বললেন যে এই যে রাস্তাঘাটে যে জাম দেখেন না, এর কারণ হচ্ছে যে ওই বাস টাস এই সমস্ত কোম্পানির সব মালিক হলো সেই ফ্যাসিস্ট সরকারের আমলে, যাদেরকে বাসের মালিক টালিক বানিয়ে দিয়েছে তাদের কোনো টাকা পয়সার দরকার নাই, সবগুলো বাস সকালে দেখবেন যে একসাথে ছেড়ে দিয়ে রাস্তাঘাটের মধ্যে এমন একটা পরিস্থিতি করে রাখে যাতে করে আপনার রাস্তাঘাটে মানুষ চলতে না পারে। এই রকম অবস্থা ষড়যন্ত্র কিন্তু সর্বক্ষেত্রে চলছে। এটা কিন্তু তারেক রহমান 5000 মাইল দূর থেকে যখন বুঝতে পারে, বাংলাদেশের মানুষ কি বুঝতে পারে না? বাংলাদেশের মানুষও বুঝতে পারে। তো এখন হচ্ছে কি, আমাদের এই যে সরকার, আমরা যাদেরকে এই সরকার কিন্তু আমি মনে করি মোর পাওয়ারফুল, তার কারণ এটা কোনো দলীয় সরকার না, এটা সকল শ্রেণী পেশার মানুষের সরকার এবং ছাত্র জনতার আন্দোলনের ফসল। তাদেরকে আরও কঠোর হতে হবে এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত প্রকার ব্যবস্থা সেটা তাদেরকে করতে হবে এবং এই যে প্রশাসনের মধ্যে যে ভূত যা বসে আছে তাদের সরাতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে সমস্ত প্রেতাত্মারা বসে আছে তাদেরকে সরাতে হবে, সরিয়ে সেখানে আপনার দেশপ্রেমিক লোকজনদেরকে বসাতে হবে। জুডিশিয়ারির মধ্যে তাদের যে সমস্ত লোক বসে আছে তাদেরকে সরাতে হবে। ষড়যন্ত্র কিন্তু একটি জায়গায় না। আজকে আপনি দেখেন যে হত্যাকাণ্ডটা হলো, এটা বিচার বিভাগের, আমি মনে করি সমস্ত বিচার বিভাগের উপরে একটা থ্রেট, বিচার বিভাগের উপরে থ্রেট। একটি দেশের আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার এই সব কিছু ধ্বংস করতে হলে পরে বিচার বিভাগকে আগে ধ্বংস করতে হয়। এটা কিন্তু এই ষড়যন্ত্রকারীরা বুঝে গেছে এবং সেই বুঝেই এইখানে কিন্তু হামলাটা করেছে এবং তারা কিন্তু বিভিন্ন নামে এখন আপনি দেখবেন যে প্রতিষ্ঠান গড়ে উঠাচ্ছে। এই যে আমি বললাম না একটু আগে আপনাকে বললাম যে একটা নাগরিক কমিটি, আবার একটা যে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আমরা আরো একদিন নিশ্চয়ই তারা বলে যে নির্বাচনে
যাওয়ার এখন আমরা দরকার জনাব নেই। নাজমুল আশরাফ আপনার কাছে যদি একদম শেষ পর্যায়ে ছোট্ট করে যদি বলেন যে এই যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে ফ্যাসিবাদে ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে, এই শঙ্কা তিনি ব্যক্ত করেছেন এবং যেটি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছেন যে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে কঠোরভাবে এই সরকারকে, কিভাবে উত্তর নিশ্চয়ই সম্ভব? দেখেন, ষড়যন্ত্র সবসময় ছিল, আছে, থাকবে, কম আর বেশি, বিশ্বে সব দেশে। এখন যতক্ষণ আপনি ষড়যন্ত্র ধরতে না পারবেন, উদ্ঘাটন করতে না পারবেন, ব্যবস্থা নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত শুধু আপনি বলে যাবেন ষড়যন্ত্র, কিন্তু এর কোনো ফলাফল আসবে না। এখন যে ষড়যন্ত্র হচ্ছে দেশি বিদেশি, এটা বিভিন্ন ঘটনা থেকে আমরা ধারণা করি, কিন্তু এটা উদ্ঘাটন করে ষড়যন্ত্রকারীদের ধরে বিচারের আওতায় আনার দায়িত্ব কার? সরকারের। সরকার সেই জায়গায় কেন কঠোর হচ্ছে না? সরকারের শক্তির অভাব কোথায়? জয়নুল ভাই যেটা বলছিলেন যে সবার সমর্থিত সরকার, তার তো শক্তি ক্ষমতার অভাব নাই, সেই শক্তি ক্ষমতা কি সরকার ব্যবহার করে? বা সবার যে সমর্থন, সব দলের সমর্থন, সব নাগরিক শ্রেণী পেশার মানুষের সমর্থন, সেটাকে তারা কাজে লাগায় কিনা? মনে হয় না, একটু দোদুল্যমানতার মধ্যে থাকে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আবার অনেক সময় আমরা দেখি আন্দোলনকারীদের অনেক হুমকি ধামকির কারণে সরকার হয়তো একটু মানে ঠিকমতো কাজ করতে পারে না। আবার বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যখন তাদের মতো করে বলে, তখন আবার একটু নড়াচড়া করে। সব কিছু মিলে আমি বলবো যে এই সরকার যদি আরও শক্ত সঠিক ভূমিকা না পালন করে, তাহলে ষড়যন্ত্র চলতে থাকবে। এবং যতদিন পর্যন্ত এই অবস্থা, মানে একটি অনির্বাচিত সরকার, নানান দিকে নৈরাজ্য, ষড়যন্ত্র, তৎপরতা এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান মিলে এই অবস্থা আপনি যতদিন চালিয়ে যাবেন, ততই ষড়যন্ত্র বাড়বে এবং এই ষড়যন্ত্রের ফলে সব কিছু আবার পাল্টে যাবে না, সেই নিশ্চয়তা আপনি দিতে পারেন না। ফলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করে আপনি যখন রাজনৈতিক শক্তির কাছে, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতাটা দিয়ে দিবেন, তখন এই ষড়যন্ত্র মোকাবেলা করা অনেক সহজ হবে। সব সম্ভব হবে এবং উত্তরণের চেষ্টা জি। নিশ্চয়ই থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।